বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। জেলায় জেলায় নজরদারির নির্দেশ দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের যে পরিস্থিতি, অশান্তির জের, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ। জেলায় জেলায় নজরদারির নির্দেশ এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের থেকে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, ঠিক কি কি নির্দেশ দিলেন এডিজি আইন শৃঙ্খলা? দেখো, বাংলাদেশে ঘটনার জেরে রাজ্য পুলিশ সতর্ক এবং রাজ্য পুলিশের তরফে বিভিন্ন জেলার এসপিসিপিদের নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে যাতে সতর্ক থাকেন বিভিন্ন জেলার এসপিসিপিরা। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের যারা পুলিশ সুপার রয়েছেন বা পুলিশ কমিশনার রয়েছেন তাদেরকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বাংলাদেশ নিয়ে যদি কোনো ঘটনা নজরে আসে বা কোনো রকম পরিস্থিতি নজরে আসে তাদের সঙ্গে সঙ্গে যাতে তা জানানো হয়, এই মর্মে নির্দেশ ইতিমধ্যে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা দিয়েছেন বিভিন্ন জেলার এসপিসিপিদের। বিশেষ করে সীমান্ত অঞ্চলে যাতে নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কোথাও কোনো বিষয় নজরে এলে যাতে সঙ্গে সঙ্গে তা জানানো হয়, এরকমই নির্দেশ গেছে সীমান্তবর্তী অঞ্চলের এসপিসিপিদের। এবং বিশেষভাবে তাদেরকে সীমান্তবর্তী অঞ্চলগুলিও, বিশেষত যে অঞ্চলগুলি রাজ্য পুলিশের অধীনে, সেই অঞ্চলেও যাতে নজরদারি চালানো হয় এবং সতর্ক থাকেন এসপিসিপিরা, এই মর্মেও নির্দেশ রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ সোমরাজ। সীমান্তে কড়া নজরদারি। পেট্রাপোলের ছবিটা দেখাবো আপনাদের। পেট্রাপোলে, যেখানে পেট্রাপোল সীমান্ত খোলা হলো, পেট্রাপোল বন্দরে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে পেট্রাপোল সীমান্ত খোলা হয়েছে। তবে বাণিজ্য বন্ধ পেট্রাপোল সীমান্ত দিয়ে, সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হলো পেট্রাপোল সীমান্ত। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, কারণ নজরদারি বাড়ানো হয়েছে, নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এডিজি আইন শৃঙ্খলার তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বিগ্ন, সমস্ত আপডেট আপনাদের দিচ্ছি। পেট্রাপোল সীমান্ত খোলা হয়েছে। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধের সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, একটু জানতে চাইবো তোমার কাছে, যে পেট্রাপোল সীমান্ত খোলা হলো, তাহলে কি এপার বাংলার মানুষ ওপার বাংলা, ওপার বাংলার মানুষ এপার বাংলায় যাতায়াত করতে পারবে? শুধুমাত্র কি বাণিজ্য বন্ধ করা হয়েছে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই পেট্রাপোল বন্দর দিয়ে যে সাধারণ মানুষের যাতায়াত, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা সাধারণ যাত্রী এবং বাংলাদেশে যাওয়া সাধারণ যাত্রীর সংখ্যা অনেকটাই কমেছিল। এবং দুপুরের পরে যা বলা যেতে পারে পুরোপুরি বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীদের পুরো বন্ধ করে দেওয়া হয়। কারণ বিএসএফ এর তরফ থেকে জানানো হয়, যেহেতু বেনাপোলে রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কারণে বাংলাদেশে যাওয়া যাত্রীরা এবং বাংলাদেশ থেকে আসা যাত্রীরা তখন আপাততকালীন 1.5 থেকে 2 ঘন্টার জন্য বন্ধ ছিল পেট্রাপোল বন্দর, সেখান থেকে যাত্রী যাতায়াত করতে পারছিল না। পরবর্তীতে বিএসএফ এর তরফ থেকে বাংলাদেশ থেকে আসা এবং যাওয়ার জন্য যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় পেট্রাপোল বন্দর। এবং আজ সকাল থেকেই পেট্রাপোলের যে আমদানি রপ্তানি চলছে তা ধীর গতিতে চলছিল বলে জানিয়েছিল ব্যবসায়ীদের তরফ থেকে। এবং এই ধীর গতিতে এখনো ব্যবসা চলছে, কিন্তু কতক্ষণ ব্যবসা চলবে তা নিয়ে সংশয়ে রয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি, কারণ বাংলাদেশের বেনাপোলে ভারতবর্ষ থেকে যে সমস্ত পণ্য যায়, বেনাপোলে যে সমস্ত গোডাউন আছে তার রীতিমতন ভরা রয়েছে। এবং বাংলাদেশ কতক্ষণ এই ভারতীয় যে সমস্ত পণ্য তারা নিয়ে থাকে কতক্ষণ নিতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। তারা জানাচ্ছেন যে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে পেট্রাপোলের বাণিজ্য। সব মিলিয়ে একদম দুপুরের পর থেকে শেখ হাসিনা যখন তিনি ইস্তফা দেন এবং দেশ ছাড়েন, তারপর থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল পেট্রাপোলের ওপারে বেনাপোলে। এবং তার ফল এসে পড়ে পেট্রাপোল বন্দরে জরুরি অবস্থার মতো বিএসএফ এর তরফ থেকে বাড়ানো হয় বিএসএফ, এবং এলাকা প্রায় ফাঁকা করে দেওয়া হয় বিএসএফ এর তরফ থেকে। নজরদারি বাড়ানো হয়, বন্ধ করে দেওয়া হয়েছে, আবার খোলা হয়েছে। সাধারণ যাত্রীরা এপার বাংলা ওপার বাংলা যাতায়াত করতে পারবেন, তবে বাণিজ্য এই মুহূর্তে বন্ধ রয়েছে পেট্রাপোল সীমান্তে। এতক্ষণ ধরে আমাদের ইমিগ্রেশন গেট বন্ধ ছিল, এখন আবার নতুন করে আমাদের গেট চালু করে দেওয়ার জন্য আমরা উপকৃত হয়েছি। দেশে ফিরলে ঘরে ফিরতে পারবো কিনা আশঙ্কার মধ্যে আছি আমরা। আমরা তো জাস্ট আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখন তো সংকটে আছি যে দেশে কি হবে না হবে এটা নিয়ে টেনশন আছে। সরকার চেঞ্জ হয়েছে, এটাতে প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা যাতে সহজে এবং নির্দ্বিধায় থাকতে পারি, একটাই। পেট্রাপোলের পাশাপাশি এবার বাংলাদেশের হিলা সীমান্তের ছবিটা দেখাবো। এপার বাংলা থেকে দেখা যাচ্ছে ভাঙচুর চালানো হচ্ছে, উত্তেজিত জনতার যে ছবি আপনারা দেখছেন, অর্থাৎ এপার থেকে ওপারের যে ছবিটা সেই ছবিটা দেখা যাচ্ছে। উত্তেজিত জনতা ভাঙচুর করছে, হিলি সীমান্তে ভাঙচুরের ছবি কিন্তু স্পষ্ট।
এপার থেকেই বাংলাদেশে অর্থাৎ ওপার বাংলার যে ছবি, সেই ছবি স্পষ্ট যে উত্তেজনা, দফায় দফায় অশান্তি, ভাঙচুর, সেই ভাঙচুরের ছবিটা কিন্তু হিলি সীমান্তেও জারি রয়েছে। আর হিলি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এই মুহূর্তে হিলি সীমান্তর সেই ছবি দেখাচ্ছি, যেখানে এপার বাংলা থেকে দেখা যাচ্ছে ওপার বাংলার সেই অশান্তির আজ এপার বাংলায়। অনুপ সান্যাল রয়েছে আমার সঙ্গে। অনুপ, হিলি সীমান্তের ঠিক কি পরিস্থিতি? কারণ এপার থেকে দেখা যাচ্ছে অশান্তির আজ বোঝা যাচ্ছে, বন্ধ করে দেওয়া হয়েছে হিলি সীমান্ত। কি আপডেট রয়েছে তোমার কাছে? অনুপ, শুনতে পাচ্ছ? অনুপের সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, হিলি সীমান্তের ছবি। হিলি সীমান্তে ভাঙচুরের যে অশান্তির আজ, সেই আজ এপার থেকেও দেখা যাচ্ছে, অর্থাৎ এই সীমান্তের যে অশান্তি, সেই অশান্তির ছবিটা দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশ থেকে আসছিলাম, এখানে বোনের শরীর খারাপ, বাংলাদেশে গন্ডগোল শুরু হলো, যাচ্ছিলাম আজকে, যেতে পারছি না। আমার বাড়ি ঢাকাতে, যা শুনলাম ওপার গাড়ি ভাঙচুর করছে, গাড়ি তো চলছেই না। এখন ওপারে ইমিগ্রেশনের অফিস দেখলাম, এখান থেকে যে ভাঙচুর করছে, তাহলে তো আমাদের ওপার যাওয়ার প্রশ্ন আসে না, জীবন হাতে নিয়ে তো যেতে পারি না ওখানে। এখন এখান থেকে যদি সরকারি ভাবে বিশাল মেয়াদ 2-4 দিন বাড়ায়, 2-4 দিনের ভিতরে যদি শান্ত হয়, তাহলে যাবো আর কি। হিলি সীমান্তর পাশাপাশি তুফানগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের। বর্ডার এলাকা, যত কটা বর্ডার এলাকা রয়েছে ভারত এবং বাংলাদেশের, সমস্ত বর্ডার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হিলি সীমান্তের ছবির পাশাপাশি তুফানগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ, রক্ত ঝরছে প্রচুর এবং নতুন করে উত্তেজনা বাংলাদেশে। আর যে কারণে বিভিন্ন বর্ডার এরিয়ার ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে তুফানগঞ্জের ছবি দেখছেন। অন্যদিকে মালদার ছবিটাও দেখাবো আপনাদের। মালদা সীমান্তেও কিন্তু কড়া নজরদারি, একদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ রয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, এবং বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবার ইসলামপুর ওপারের পঞ্চগড়ের ইসলামপুরের ছবিটাও দেখাবো আপনাদের। ইসলামপুরে যেখানে নজরদারি বাড়ানো হয়েছে, শুনশান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে নজরদারি চালাচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ফুলবাড়ি সীমান্ত বাংলাদেশ, যেখানে দেখা যাচ্ছে ফুলবাড়ি সীমান্ততে দেখুন যে অশান্তির আজ, সেই অশান্তির আজ কিন্তু রয়েছে ফুলবাড়ি সীমান্ত বাংলাদেশে, যেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আওয়ামী লীগের যারা নেতাদের, তাদের ফ্লেক্সে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, উত্তেজিত জনতারা। যে ছবি আপনাদের দেখাচ্ছি ফুলবাড়ি সীমান্তের ছবি দেখাচ্ছি, বিভিন্ন সীমান্তের ছবি দেখালাম। এই মুহূর্তে ফুলবাড়ি সীমান্ত, বাংলাদেশের ফুলবাড়ি সীমান্তের ছবি দেখছেন। সরকার তো পরিবর্তন হয়ে গেল আস্তে আস্তে, শুনলাম শেখ হাসিনা কোথায় যেটা বলতে পারতেছি না, তো সে অবস্থা ভালো না, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এখন सेनाबाहिनी के हाथ में गया है ना, तो अभी देखा जाएगा सामने क्या होगा। हम अभी चाहते हैं जो भी गवर्नमेंट आए वो आगे से ऐसा ना करे स्टूडेंट के साथ। बांग्लादेश का हालात कुछ दिन खराब था, अभी तक खराब है, बाकी अल्लाह जाने क्या होगा। हम लोग अमन चाहते हैं, शांति चाहते हैं। বাড়ি কোথায় আপনার? বাংলাদেশ। এখানে এদেশে কি করতে? চিকিৎসার জন্য আসছিলাম। বাংলাদেশের তো পরিস্থিতি শুনেছেন? আমরা তো কি পরিস্থিতি জানি না, এমনি শুনতেছি যে পদত্যাগ করছে, চলে গেছে, এটাই শুনছি প্রধানমন্ত্রী। এখন যাচ্ছি, কি হয় এটা বলতে পারবো না। না না, কোনো ভয় নেই, বন্ধ হোক আর আমরা সবাই ভালো করে চলি, এটাই চাই। তো মাসখানেক ধরে যে ছবি আমরা দেখছি, দফায় দফায় উত্তপ্ত, কিন্তু কিছুটা শান্ত হয় বাংলাদেশ। শুক্রবার থেকে ফের যে ছবি আমরা দেখছি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোটা সংস্কারের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিল, 9 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং শুক্রবার থেকে নতুন করে অশান্তি, এবং আজ সেই অশান্তি আরো বাড়ে। এবং আমরা কথা বলেছিলাম যে কোনো কি বহিঃশক্তির মদত রয়েছে বাংলাদেশে, যে এইরকম উত্তেজনা, এইরকম অশান্তি। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মার সঙ্গে। প্রণয় শর্মার বক্তব্য শোনাবো। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই
ঘনিষ্ঠ এবং যবে থেকে নরেন্দ্র মোদী এখানে ক্ষমতায় এসেছেন খুব গভীর হয়েছে সেটা, এবং অনেক ধরনের কোঅপারেশন হয়েছে, বিভিন্ন ফিল্ডে কাজকর্ম হয়েছে। সুতরাং তার চলে যাওয়ায় নিশ্চয়ই একটা অনিশ্চয়তার সৃষ্টি করে। বাংলাদেশে অনিশ্চয়তা যদি থাকে তার একটা প্রভাব নিশ্চয়ই ভারতেও পড়বে। সেখানে যদি মারধর চলে, এই ধরনের গোলমাল চলে, তাহলে অনেক লোক হয়তো আশ্রয় নেবে ভারতে। এটা ছাত্র আন্দোলন ছিল নিঃসন্দেহে। সেখানে আমার মনে হয় যে শেখ হাসিনা যদি তাদের সঙ্গে নিজে এনগেজ করতো, যেটা তিনি করতে সেখানে আমার মনে হয় তিনি ভুল করেছেন। সেখানটায় তিনি তাদের ছাত্র বাহিনী যেটা আছে, ছাত্রের সঙ্গ তাদেরকে না দিয়ে, পুলিশ ব্যবহার না করে যদি তাদেরকে আলোচনা ডাকতেন, আমার মনে হয় এই ঘটনা তিনি আগেই অনেক কন্ট্রোলে আনতে পারতেন। এখানে বাংলাদেশের যে অপোজিশন যেটা আছে, ধরুন বিএনপি বলুন, জামাত বলুন, এটা তো বহুদিন ধরে ক্ষমতায় নেই এবং তারা চেষ্টাই করছিল যে কিভাবে তারা ফিরবে, এবং এই ধরনের সুযোগ তারা নেবে। অনেক দিন ধরে মানুষের যে ক্ষোভগুলো, রাগগুলো সেগুলো থাকে, এই ধরনের কোন একটা ঘটনায় সেটা বাইরে চলে আসে।